কি রে রাজু, তোকে এমন দেখাচ্ছে কেন? না আম্মু, কিছু হয়নি। দেখো না রাস্তায় কি রোদ, তাই এমন লাগছে। আচ্ছা, এখন ভিতরে আয়। চলে গেলাম আমার রুমে, ব্যাগটা রেখে বাথরুমে ঢুকলাম। তারপর মাথার উপর ঝর্ণাটা ছেড়ে দিলাম। আমার মনে হচ্ছে এখন আমার শরীর কাঁপছে। অনেকক্ষণ ধরে গোসল করে বেরিয়ে আসলাম। তারপর খাওয়া দাওয়া করে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু চিন্তায় আমার ঘুম আসছে না। অনেক চেষ্টা করে ঘুমালাম, ঘুম ভাঙলো আম্মুর ডাকে। আর কত ঘুমাবি, এবার উঠে পড়। কয়টা বাজে? এখনই ডাকছো কেন? 5টা বাজে, এখন ওঠ। তো এত ভোরে ডাকছো কেন? ভার্সিটি তো 10টায়। এই, তোর মাথা ঠিক আছে তো, নাকি পাগল টাগল হলি? কেন, কি হয়েছে? এখন বিকাল 5টা বাজে, গাধা। কথা শুনিয়ে আম্মু চলে গেল। মাথার চুলগুলো চুলকাচ্ছি আর ভাবছি ওই গুন্ডি মেয়ের কারণে মনে হয় আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। হাত মুখ ধুয়ে হালকা পাতলা নাস্তা করে নিলাম। তারপর বিকালের বাকি সময়টা ছাদে কাটিয়ে দিলাম। সন্ধ্যার সময় পড়তে বসলাম। কিছুক্ষণ পর আব্বু আসলো অফিস থেকে। পড়া থেকে উঠে আব্বুর সাথে আড্ডা দিতে চলে আসলাম। নতুন ভার্সিটির প্রথম দিন কেমন কাটলো? ভালোই কেটেছে। আব্বুর কথায় গুন্ডি মেয়ের কথাটা আবার মনে পড়ে গেল। কোনো সমস্যা হলে বলবে। জি আব্বু। আব্বুর সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর ডিনার করে আমার রুমে এসে শুয়ে পড়লাম। ঘুমানোর আগে ফেসবুক থেকে ঘুরে আসলাম। ফেসবুকে কিছুক্ষণ থেকে ঘুমিয়ে গেলাম। ফজরের আজানের ধ্বনিতে আমার ঘুম ভাঙলো। মনে মনে ভাবছি জীবনে কতই না ভুল করেছি, আর মহান আল্লাহর ইবাদতের কথা আর নাইবা বললাম। তাই এই ফজরের আজানের সময় প্রতিজ্ঞা করছি, যত সমস্যাই হোক না কেন সালাত ছাড়বো না। তাই শোয়া থেকে উঠে পড়লাম। বাথরুমে গিয়ে উঁচু করে বাসা থেকে বেরিয়ে আসলাম মসজিদে যাব। মসজিদ আমাদের বাসার কাছেই। সালাত আদায় করে মসজিদ থেকে বের হলাম। আজকের ভোরটা আমার কাছে অন্যরকম লাগছে। আপনারাও ফজরের সালাত শেষে রাস্তায় বের হয়ে দেখবেন, ভোরটা আপনার জীবনের সেরা সময়। রাস্তায় বেরিয়ে কিছুক্ষণ হেঁটে বাসায় চলে আসলাম। ভার্সিটির এখনও অনেক সময় বাকি, তাই আবার ঘুমিয়ে গেলাম। আর ঘুম ভাঙলো আম্মুর ডাকে। ঘুম থেকে উঠে নাস্তা করলাম। এখন ভার্সিটি যাওয়ার হয়ে গিয়েছে। আমি তো ভয় এখনই ঘেমে একাকার। নতুন ভর্তি হয়েছি, মিসও করা যাবে না। শত চিন্তার অবসান ঘটিয়ে রেডি হলাম ভার্সিটির জন্য। আম্মুকে বলে চলে আসলাম। ভার্সিটির সামনে এসে দেখি গন্ডি মেয়েটা ও তার বান্ধবীরা ভার্সিটির গেটের সামনে বাইকে বসে আছে। ভাবছি বাসায় কি ফিরে যাব নাকি অমনি মনে হয় আমাকে দেখে ফেলেছে। ওই এদিকে আয়। গুন্ডি মেয়ে আমাকে ডাকছে তার কাছে যাওয়ার জন্য। এখন আমার চোখে ভাসছে গতকাল কিভাবে একসাথে 3টা ছেলেকে মারছিল, আর আমি তো একা। আল্লাহ তোমার এই মাসুম বান্দাকে এবারের মতো বাঁচিয়ে দিও। কথাগুলো মনে মনে ভাবছিলাম। ওই তোর কানে কথা যায় না? আমি তোকে ডেকেছি, এদিকে আয়। আমি কাঁপা কাঁপা পায়ে হেঁটে ওদের সামনে এসে দাঁড়ালাম। আমি প্রচুর ঘামছি আর পা তো কেঁপেই যাচ্ছে। এই বুঝি আমাকে মেরে ফেললো। আমাকে ডাকছিলেন আপু? তো এখানে আর কে আছে বে? এই তোকে কথা বলতে বলেছি, ওর সাথে আমি বোঝাপড়া করব। এ কথা শুনে আমার তো করুণ অবস্থা। আপু আমি কিছু করিনি, প্লিজ আমাকে মাফ করে দেন। তোর নাম রাজু, গতকালই নতুন এসেছিস, জি। আর এসেই ক্যাম্পাসের সবার সামনে আমার উপরে ইচ্ছা করে পড়েছিস। বিশ্বাস করেন আপু, আমি ইচ্ছে করে আপনার উপরে পড়িনি। চুপ, একটা কথাও বলবি না। তা জানিস আমি কে? ওই কথা বলছিস না কেন? আপনি না বললেন কথা না বলতে? মুখে মুখে কথা বলিস, তোকে তো আজ। কথাটা বলেই আমার গালে থাপ্পড় দিবে যাবে, আর আমি আমার চোখ জোড়া বন্ধ করে ফেললাম। ভাবছি কেন যে ভার্সিটিতে ভর্তি হয়েছি আল্লাহ জানে। অনেকক্ষণ হলো চোখ বন্ধ করে আছি, কিন্তু এখনো আমার গালে কিছু লাগেনি। দেখার জন্য আস্তে আস্তে চোখগুলো খুললাম। তাকিয়ে দেখি গুন্ডি মেয়েগুলো হাসছে। তাদের হাসি দেখে আমি বোকার মতো দাঁড়িয়ে আছি। ওরা সবাই হেসেই যাচ্ছে আমার দুরবস্থা দেখে। এই তোদের আমি হাসতে বলেছি? চুপ কর সবাই। নতুন নতুন এসেছিস তাই তোকে আজ মাফ করে দিলাম। ধন্যবাদ আপু। তবে একটা শর্ত আছে। কি শর্ত? তোকে আমি যা বলবো তাই করতে হবে। জি আপু, করব। জীবন বাঁচানো ফরজ, তাই বললাম।